রিফ্লেক্স কাকে বলে? সেটা হচ্ছে ইনভলেন্টারি মোটর রেসপন্স ডিউ টু এনি সেন্সরি স্টিমুলেশন মিডিয়েটেড ভায়া সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। মানে রিফ্লেক্সটা একটা কি, একটা ইনভলেন্টারি মোটর রেসপন্স। ইনভলেন্টারি মানে হচ্ছে যেটা তুমি ইচ্ছাকৃত ভাবে করছো না, অনিচ্ছাকৃত বা আমাদের নিজের অজান্তেই যে কাজগুলা হয়ে যায়, ঠিক আছে, সেটা হচ্ছে ইনভলেন্টারি মোটর রেসপন্স ডিউ টু এনি সেন্সরি স্টিমুলেশন। কিসের জন্য ইনভলেন্টারি মোটর রেসপন্স হচ্ছে? ডিউ টু এনি সেন্সরি স্টিমুলেশন, কোনো একটা সেন্সরি স্টিমুলেশন। যেমন ধরো সেন্সরি স্টিমুলেশনটা কি, যে সেটা পেইন হতে পারে, তারপর হয়তো বা হঠাৎ করে খুব মানে রান্না করতে গেছো, হাতে খুব গরম লাগতে পারে, পুড়ে যেতে পারে, হ্যাঁ, বা হচ্ছে কেউ একটা চিমটি কাটলো, এটাও কিন্তু একটা সেন্সরি স্টিমুলেশন, এবং সেটা হচ্ছে মিডিয়েটেড ভায়া সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। তো মিডিয়েটেড ভায়া সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মাধ্যমে এই জিনিসটা কন্ট্রোল হবে। তাহলে এটা কি ইনভলেন্টারি মোটর রেসপন্স ডিউ টু এনি সেন্সরি স্টিমুলেশন মিডিয়েটেড ভায়া সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। তো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে কি কি পড়ে বলো তো একজন? ব্রেইন এন্ড স্পাইনাল কর্ড। তার মানে আমাদের বডিতে যে রিফ্লেক্স অ্যাকশন গুলা হচ্ছে, এগুলা মেইনলি ব্রেইন এবং স্পাইনাল কর্ডের মাধ্যমে মিডিয়েটেড হচ্ছে, মানে কন্ট্রোল হচ্ছে, ঠিক আছে। এখানে কম্পোনেন্ট অফ দ্য রিফ্লেক্স অ্যাকশন অথবা কম্পোনেন্ট অফ দ্য রিফ্লেক্স আর্ক, কি কি কম্পোনেন্ট মনে রাখবা? 5টা কম্পোনেন্ট। একটা হচ্ছে রিসেপ্টর, আর এটা হচ্ছে এফারেন্ট নিউরন, তারপর হচ্ছে সেন্টার, ইফারেন্ট নিউরন অ্যান্ড ইফেক্টর অর্গান, ঠিক আছে। তার মানে কি, প্রথমে হচ্ছে রিসেপ্টর, এফারেন্ট নিউরন, তারপর সেন্টারে যাবে ইফারেন্ট নিউরন এবং ইফেক্টর অর্গান। এটা আমি একটা ছবি দেখে এক্সপ্লেন করছি। এটা এটা কি, এটা কিসের ছবি বলো তো? স্পাইনাল কর্ড। হ্যাঁ, স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ডের এই জায়গাটার নাম কি বলতো? এই যে এখানে ইয়েলো, এটা অ্যান্টেরিয়র হর্ন ম্যাম। হ্যাঁ, অ্যান্টেরিয়র হর্ন, হর্ন অথবা অ্যান্টেরিয়র হর্ন। আর হচ্ছে এটা কি, এটা কি? ম্যাম পোস্টেরিয়র হর্ন। আচ্ছা, এটা হচ্ছে এটা বলে হচ্ছে যে ভেন্ট্রাল রুট গ্যাংলিয়া আর ডরসাল রুট গ্যাংলিয়া, তাই না? জি এবং ম্যাডাম। এই জায়গাটা কি, এই জায়গাটা কি বলে বলতো? এই যে সাদা প্রজাপতির মতো যে, তাহলে এটা কি অ্যান্টেরিয়র অর ভেন্ট্রাল রুট গ্যাংলিয়া, এটা হচ্ছে ডরসাল রুট গ্যাংলিয়া। তো এখন তোমরা একটা জিনিস কি জানো, যে এফারেন্ট আর ইফারেন্ট নার্ভ, এফারেন্ট নার্ভ হচ্ছে যেই নার্ভটা আমার পেরিফেরি থেকে একটা সেন্সরি ইম্পালস বা একটা সেন্সরি সিগন্যাল যেটা নিয়ে আমাদের কোথায় যাচ্ছে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে, সেই এফারেন্টটা এই ভেন্ট্রাল রুট গ্যাংলিয়া দিয়ে আসবে নাকি ডরসাল রুট গ্যাংলিয়া দিয়ে আসবে? ম্যাম ডরসাল রুট গ্যাংলিয়া দিয়ে। হ্যাঁ, ডরসাল রুট গ্যাংলিয়া। এখন দেখো এখানে, দেখো 1 নাম্বার, এখানে 1 2 3 4 5 এভাবে দেয়া আছে। হ্যাঁ, এই যে কম্পোনেন্ট যে 5টা বলেছিলাম, সেটা হচ্ছে রিসেপ্টর, তারপর হচ্ছে এফারেন্ট নার্ভ, তারপর হচ্ছে কি সেন্টার, ইফারেন্ট নার্ভ এবং ইফেক্টর অর্গান। তাহলে এখানে দেখো প্রথমে 1 নাম্বার যেখানে, এখানে বলা আছে যে সেন্সরি রিসেপ্টর, তাই না? এখানে দেখো এই যে একটা স্কিনের, এখানে মনে করো একটা স্কিনের ক্রস সেকশনাল একটা ছবি দেয়া আছে। হ্যাঁ, এখন ধরো এই স্কিনের উপরে এখানে কি একটা পিন দিয়ে এখানে একটা পেইনের একটা স্টিমুলাস তৈরি করা হচ্ছে, যেটা একটা সেন্সরি স্টিমুলেশন। হ্যাঁ, তাহলে সেন্সরি রিসেপ্টরটা কি করবে? এখানে দেখো সেন্সরি রিসেপ্টর এখানে ব্র্যাকেটে কি লেখা আছে, যে রেসপন্স টু এ স্টিমুলাস বাই প্রডিউসিং এ জেনারেটর অর রিসেপ্টর পটেনশিয়াল। তার মানে এখানে যখন আমি পিন দিয়ে একটা পিঞ্চ করব, তখন এখানে একটা রিসেপ্টর পটেনশিয়ালের সৃষ্টি হবে, এবং তখন সেই রিসেপ্টর পটেনশিয়াল দেখো এই নার্ভের মাধ্যমে, এই নীলটা, এটা হচ্ছে এফারেন্ট নার্ভ অথবা এফারেন্ট নিউরন বলতে পারো। এই এফারেন্ট নিউরনের মাধ্যমে সেটা হচ্ছে ইম্পালসটা এদিকে নিয়ে আসতেছে, ঠিক আছে। ইম্পালসটা নিয়ে নিয়ে এসে দেখো অ্যারো চিহ্ন দেয়া আছে, অ্যারো চিহ্নগুলা দিয়ে দেখানো আছে যে কোথায় আসতেছে, স্পাইনাল কর্ডের ডরসাল রুট গ্যাংলিয়া দিয়ে কিন্তু সে ঢুকছে। এখানে দেখো
এখানে কিন্তু 2 নাম্বার পয়েন্ট দেয়া আছে। 2 নম্বরে কি বলছে, সেন্সরি নিউরন। এই সেন্সরি নিউরনটাই মানে হচ্ছে কি, যে এফারেন্ট নার্ভ অথবা এফারেন্ট নিউরন। এটার আরেকটা নাম কি, সেন্সরি নিউরন। এটা কি করতেছে, এটা দেখো ব্র্যাকেটে কি লেখা, একজন কন্ডাক্টস ইম্পালস ফ্রম রিসেপ্টর টু ইন্টিগ্রেটিং সেন্টার। ঠিক আছে, এই সেন্টারটাকে আরেকটা কথা বলছে, এটার নাম কি বলছে, ইন্টিগ্রেটিং সেন্টার। তো এখানে দেখো, তার মানে পেইনের স্টিমুলেশনটা দেখো কিভাবে আসতেছে, দেখছো, এভাবে এসে কোথায় আসলো, এই যে স্পাইনাল কর্ডে আমাদের সেন্টার আছে, কি সেটার নাম ইন্টিগ্রেটিং সেন্টার, এখানে আসবে। এখন আমরা একটু আগেই শুনেছি যে সেটা কি হচ্ছে, রিফ্লেক্স অ্যাকশনটা হচ্ছে মিডিয়েটেড ভায়া সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে আমাদের কি কি আছে, ব্রেন এন্ড স্পাইনাল কর্ড। তাহলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের একটা অংশ হচ্ছে স্পাইনাল কর্ড, এবং এই যে পেইনের স্টিমুলাস এফারেন্ট নিউরনের মাধ্যমে সে আসছে কোথায়, ইন্টিগ্রেটিং সেন্টারে। এবার দেখো ইন্টিগ্রেটিং সেন্টারটা দেখো কি জিনিস, সেটা হচ্ছে এই যে এখানে যে এই কি বলো, এখানে পার্পল কালারের যে একটা চিহ্ন আছে, সেটাকেই বলতেছে আসলে ইন্টিগ্রেটিং সেন্টার। হ্যাঁ, এখানে দেখো ওয়ান অর মোর রিজিয়নস উইদিন দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম দ্যাট রিলে ইম্পালসেস ফ্রম সেন্সরি টু দ্য মোটর নিউরন। তার মানে ইন্টিগ্রেটিং সেন্টার জিনিসটা কি, এটা কি করবে, ওয়ান অর মোর রিজিয়নস, এটা একটা জায়গায়ও থাকতে পারে বা দুইটা তিনটা জায়গায়ও ইন্টিগ্রেটিং সেন্টারটা থাকতে পারে, উইদিন দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এটা অবশ্যই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে থাকবে, দ্যাট রিলে ইম্পালসেস, মানে এটা কি করবে, যে এই ইম্পালস গুলা নিয়ে আসবে ফ্রম সেন্সরি টু দ্য মোটর নিউরন। অর্থাৎ দেখো এখানে কিন্তু সেন্সরি নিউরন যেটা নিয়ে আসছে, এই সেন্সরি নিউরনের যে একটা রিসেপ্টর পটেনশিয়াল বা যে একটা ইম্পালস নিয়ে আসছে, এই ইন্টিগ্রেটিং সেন্টারটা সেটা ক্যারি করলো, এবং আলটিমেটলি সে কি করলো দেখো, তারপর কিন্তু সে এফারেন্ট অথবা মোটর নিউরনের মাধ্যমে সেই ইম্পালসটা আলটিমেটলি চলে যাচ্ছে এখানে হচ্ছে ইফেক্টর অর্গানে চলে গেছে। ঠিক আছে, এই যে এখানে একটু এটা কি কালার, ব্রাউন কালারের যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে ইফারেন্ট নিউরন অথবা মোটর নিউরন। এখন দেখো মোটর নিউরন হচ্ছে একজন কন্ডাক্টিং ইম্পালসেস ফ্রম ইন্টিগ্রেটিং সেন্টার টু দ্য ইফেক্টর বলতে এখানে ইফেক্টর অর্গান, এবং ইফেক্টর অর্গানে এখানে এসে ইফেক্টর অর্গান কি বলছে, মাসেল হতে পারে, গ্ল্যান্ড হতে পারে, দ্যাট রেসপন্ড টু মোটর নার্ভ ইম্পালসেস। মানে এই ইফেক্টর অর্গানটা এখন এই যে সেন্সরি ইম্পালসটা আসলো ইন্টিগ্রেটিং সেন্টারের মাধ্যমে, ইন্টিগ্রেশন হলো, তারপর মোটর নার্ভের মাধ্যমে আমাদের ইফেক্টর অর্গানে আসছে, এই ইফেক্টর অর্গানে আসার পর এই যে ইম্পালসটা মোটর নিউরনটা ক্যারি করে আনছে, সেই মানে ইম্পালসটা এখানে আমরা তার রেসপন্সটা দেখতে পাবো। ঠিক আছে, এখন দেখো ধরো স্কিনে যদি এখন আমার পিন দিয়ে পিঞ্চ করা হয়, তাহলে দেখা যাবে আমার স্কিনের যে এখানে মাসেল আছে সেটা হয়তো বা কন্ট্রাকশন করবে, তাই না, সেটা কন্ট্রাকশন করবে। তো কন্ট্রাকশন করার পরে তাহলে মাসেল কন্ট্রাকশন হবে। ঠিক আছে, অথবা যদি কোনো গ্ল্যান্ডের স্টিমুলেশন হইতো, তাহলে গ্ল্যান্ডের সিক্রেশন বেড়ে যেত। ঠিক আছে, এখানে দেখো আলটিমেটলি এই মানে এখানের কন্ট্রাকশন হচ্ছে। তাহলে এটা তো বুঝতে পারছো। এবার রিফ্লেক্সের যে কম্পোনেন্ট 5টা, এটা নিশ্চয়ই এই ছবির মাধ্যমে ভালো করে তোমরা বুঝতে পারছো। এবার দেখো আমি যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে রিফ্লেক্সের ক্লাসিফিকেশন অফ দ্য রিফ্লেক্সেস। 3টা ক্লাসিফিকেশন, একটা হচ্ছে কি জেনারেল ক্লাসিফিকেশন, আর একটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ দ্য সিনাপস, এবং 3 নাম্বার যেটা অ্যাকর্ডিং টু দ্য লোকেশন অফ দ্য রিসেপ্টর। তোমরা এর আগের আইটেমে সিনাপসের ডেফিনেশনও পড়ছো, রিসেপ্টরের ডেফিনেশনও পড়ছো। তার মানে সিনাপসের নাম্বার অনুযায়ী রিফ্লেক্সকে আবার ভাগ করা যাবে, আবার রিসেপ্টরের লোকেশন অনুযায়ী, মানে রিসেপ্টরটা কোথায় আছে তার লোকেশন অনুযায়ী আবার রিফ্লেক্সকে ভাগ করা হবে। হ্যাঁ, তাহলে আগে আমরা জেনারেল ক্লাসিফিকেশনটা দেখি। জেনারেল ক্লাসিফিকেশনের মধ্যে দেখো এখানে বলা হচ্ছে আনকন্ডিশন রিফ্লেক্স আর আরেকটা হচ্ছে কন্ডিশন রিফ্লেক্স। আনকন্ডিশন রিফ্লেক্স, কন্ডিশন রিফ্লেক্স। আনকন্ডিশন রিফ্লেক্সটা হচ্ছে আর ইনবর্ন, হ্যাঁ, আর কন্ডিশন রিফ্লেক্সটা হচ্ছে আমাদের অ্যাকোয়ার্ড। এখানে দেখো
আনকন্ডিশন রিফ্লেক্সের মধ্যে আবার কি কি আছে? সুপারফিশিয়াল রিফ্লেক্স, ডিপ রিফ্লেক্স এবং ভিসেরাল রিফ্লেক্স। আর হচ্ছে দেখো আনকন্ডিশন রিফ্লেক্সটা হচ্ছে আর ইনবর্ন বলতে কি বোঝাচ্ছে? আর ইনবর্ন মানে হচ্ছে এটা আমরা মানে জন্ম হওয়ার সাথে সাথেই ধর অনেক সময় তোমরা হচ্ছে দেখবা যে একটা যখন বাচ্চা হয় তখন এখন তোমরা এটা দেখবা না, তখন যখন তোমরা থার্ড ইয়ারে যাবা তখন দেখবা যে একটা এখন নিউবর্ন যখন বেবি হয় তখন এই নিউবর্ন বেবিটা সুস্থ আছে কিনা তখন তার কিছু মানে রিফ্লেক্স টেস্ট করা হয়, বুঝছো? এই মানে এই রিফ্লেক্স গুলো যদি ঠিক থাকে তাহলে ধরে নেওয়া যায় তার নার্ভাস সিস্টেম ওকে আছে। ঠিক আছে, তার মানে কি এই বাচ্চাটা কিন্তু জন্ম হওয়ার সাথে সাথে এই রিফ্লেক্স গুলাও সে ইনবর্ন মানে জন্মসূত্রে সে পেয়েছে। তাহলে আনকন্ডিশন রিফ্লেক্স হচ্ছে কি আমাদের ইনবর্ন রিফ্লেক্স, হ্যাঁ, যেগুলো আমাদের জন্মের সাথে সাথে আমাদের এমনিতেই মানে জন্মসূত্রে বলো বা আমাদের জন্মের সাথে সাথে যেগুলো আমরা নিজেরাই তখন থেকেই আমাদের এই রিফ্লেক্স গুলা প্রেজেন্ট থাকে। কিন্তু কন্ডিশন রিফ্লেক্স বা অ্যাকোয়ার্ড রিফ্লেক্স যেটা, সেটা হচ্ছে আস্তে আস্তে আমরা হচ্ছে যখন বড় হই তখন হচ্ছে আমরা এই কন্ডিশন রিফ্লেক্সটা আমাদের এটা অর্জন করতে হয়। হ্যাঁ, এটা কিভাবে? ধরো কন্ডিশন রিফ্লেক্স হচ্ছে এরকম, ধরো একটা ছোট বাচ্চা, হ্যাঁ ছোট বাচ্চা যদি এরকম হয় তার 6 মাস ধরো বা 1 বছর ধরো, এখন কোথাও যদি খুব পোলাও মাংস রান্না করা হয় তাহলে কিন্তু তার কিন্তু স্যালিভেশন হবে না। কিন্তু দেখো আমরা যদি এখন আমরা ক্ষুধার্ত থাকি এবং কোথাও যদি আমরা যদি এরকম যাচ্ছি কোনো দিক দিয়ে, তাহলে যদি আমরা খাবারের গন্ধ শুনি, আমাদের ডেলিশিয়াস আমাদের যে কোনো একটা পছন্দের খাবারের গন্ধ, তখন কিন্তু দেখা গেছে কি যে আমাদের সেই জিনিসটা খেতে ইচ্ছা করবে, অনেকের স্যালিভেশন হয়। হ্যাঁ, অনেক সময় দেখবা আমার এক ফ্রেন্ড ধরো আচার খাচ্ছে, তখন দেখবা আমার নিজের অজান্তে আমারও স্যালিভেশন হচ্ছে। তার মানে কি ওই যে আচার খাচ্ছে বা ও যে খুব মজা করে ডেলিশিয়াস ফুড খাচ্ছে, এটা কিন্তু প্রিভিয়াসলি আমি খেয়েছিলাম এবং আমার খেয়ে খুব ভালো লাগছিল, যার কারণে পরবর্তীতে যখন এটার আমি গন্ধ শুকবো বা আমি দেখবো যে ও খাচ্ছে, তখন কিন্তু আলটিমেটলি আমার স্যালিভেশন হবে। তাহলে কি এটা হচ্ছে একটা কি কন্ডিশন রিফ্লেক্স। তোমরা বুঝতে পারছো তো না? এখন দেখো দ্বিতীয় যেটা ক্লাসিফিকেশন, সেটা হচ্ছে রিফ্লেক্সের ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু দ্য লোকেশন অফ দ্য রিসেপ্টর। মানে আমাদের রিসেপ্টরটা কোথায়? রিসেপ্টর হচ্ছে সেই জিনিস যে কিনা একটা ইম্পালস, সেন্সরি ইম্পালস নিবে এবং সেটা আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে পৌঁছায় দিবে, তাই না? তো রিসেপ্টর এখানে কি অ্যাকর্ডিং টু দ্য লোকেশন অফ দ্য রিসেপ্টর, রিসেপ্টরের লোকেশনটা, রিসেপ্টরের অবস্থান কোথায় সেই অনুযায়ী রিফ্লেক্সকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সুপারফিশিয়াল রিফ্লেক্স আর একটা হচ্ছে ডিপ রিফ্লেক্স। তো সুপারফিশিয়াল রিফ্লেক্সের মধ্যে কি কি আছে? একটা হচ্ছে প্লান্টার রিফ্লেক্স, অ্যাবডোমিনাল রিফ্লেক্স, কর্নিয়াল রিফ্লেক্স, কনজাংটিভাল রিফ্লেক্স। আর ডিপ রিফ্লেক্সের মধ্যে কি কি আছে? নি জার্ক, অ্যাঙ্কেল জার্ক, বাইসেপস জার্ক এবং ট্রাইসেপস জার্ক। নি জার্ক, অ্যাঙ্কেল জার্ক, বাইসেপস জার্ক এন্ড ট্রাইসেপস জার্ক। উদাহরণগুলো মুখস্থ করবা। এখন দেখো সুপারফিশিয়াল রিফ্লেক্সের আসলে দেখো প্ল্যান্টার, অ্যাবডোমিনাল, কর্নিয়াল, কনজাংটিভাল। তাহলে প্ল্যান্টার রিফ্লেক্স যেটা, প্ল্যান্টার সারফেস তো তোমরা চিনো না, নাম্বার 5 থেকে স্যাক্রাল 2 পর্যন্ত। তাহলে এখন দেখো আমরা প্ল্যান্টার রিফ্লেক্সটা কিভাবে বের করি? স্ক্র্যাচিং অফ দ্য আউটার সোল অফ দ্য ফুট, অর্থাৎ তোমার পায়ের যখন আউটার সারফেসে স্ক্র্যাচিং করা হয়, এটা ধরো একটা চাবি দিয়ে, যখন তোমরা থার্ড ইয়ারে ওয়ার্ডে যাবে তখন তোমাদের অহরহ এই পরীক্ষাটা করতে হবে। হ্যাঁ, যখন তোমাদের ফুটের আউটার সারফেসে অর্থাৎ সোলে আমাদের যখন স্ক্র্যাচিং করা হবে, তখন দেখো প্লান্টার ফ্লেকশন অফ দ্য অল টোস, অর্থাৎ কি হবে? প্লান্টার ফ্লেকশন অফ দ্য অল টোস, সবগুলা টোয়ের প্লান্টারের দিকে ফ্লেকশন হবে, এটা হচ্ছে প্লান্টার রিফ্লেক্স। হ্যাঁ, এবার অ্যাবডোমিনাল রিফ্লেক্স, এটার সেন্টার কোথায়? থোরাসিক 6 টু থোরাসিক 12। এখন এখানে কি স্ক্র্যাচিং অফ দ্য অ্যাবডোমেনে যদি কারো স্ক্র্যাচ করা হয় একটা চাবি দিয়ে, তাহলে দেখা যাবে কি
মানে স্ক্র্যাচ বলতে কি আসলে একটা স্টিমুলেশন দিচ্ছে, তাই না? স্টিমুলেশন দেওয়া হয় যদি, তাহলে দেখো কি হবে, কন্ট্রাকশন অফ দা অ্যাবডোমিনাল মাসেল, মানে অ্যাবডোমিনাল যে মাসেল আছে সেই মাসেলগুলোর কন্ট্রাকশন হবে। এটা একটা অ্যাবডোমিনাল রিফ্লেক্স এবং এটার একটা সেন্টার আছে। এবং এলিসিটিং মেথড মানে কি? এলিসিটিং মেথড মানে হচ্ছে তুমি এই প্লান্টার রিফ্লেক্সটা কিভাবে ডিটেকশন করছো, ডিটেকশনের মেথড কি, হ্যাঁ, তুমি প্লান্টার রিফ্লেক্সটা কিভাবে দেখতে পাচ্ছ, তার সেই মেথডটাকেই বলতেছে এলিসিটিং মেথড। কর্নিয়াল রিফ্লেক্স দেখো, কর্নিয়াল রিফ্লেক্সে যদি আমরা যদি লাইট টাচ অফ দ্য কর্নিয়া করি, আচ্ছা এখানে ভি দিয়ে বোঝাচ্ছে ভেগাস, বুঝছো, ভেগাস নার্ভের মাধ্যমে। এখানে হচ্ছে লাইট টাচ অফ দ্য কর্নিয়া মানে হচ্ছে যদি কর্নিয়াতে তুমি লাইট টাচ করো তাহলে ব্লিঙ্কিং অফ দ্য আই হবে, অর্থাৎ ব্লিঙ্কিং অফ দ্য আই অর্থাৎ কি আই চোখের পাপড়িটা মানে চোখ বন্ধ হয়ে যাবে, হ্যাঁ। আবার দেখো কনজাংটিভা, লাইট টাচ অফ দ্য কনজাংটিভা হলে কি হবে, ব্লিঙ্কিং অফ দ্য আই হবে। এগুলা সবই হচ্ছে সুপারফিশিয়াল রিফ্লেক্সের উদাহরণ। এখন দেখো এখানে হচ্ছে ডিপ রিফ্লেক্স। এখন একটা জিনিস মনে রাখবা, ডিপ রিফ্লেক্সের ক্ষেত্রে মেইনলি হচ্ছে যে এলিসিটিং মেথড বা কোন জায়গাটায় স্টিমুলেশন করলে আমরা ডিপ রিফ্লেক্স পাই, সেটা হচ্ছে মেইনলি হচ্ছে আমাদের যে টেন্ডন আছে না, বডির যে বিভিন্ন টেন্ডন আছে, সেই টেন্ডন গুলাতে যদি আমরা স্ট্রকিং করি, মানে সেই জায়গাটায় যদি হালকা করে বাড়ি দেই, তাহলে দেখা যাবে আমরা এই যে নি জার্ক পেতে পারি, অ্যাঙ্কেল জার্ক, বাইসেপস, ট্রাইসেপ জার্ক, বাইসেপস জার্ক, এগুলো পাবো। তার মানে ডিপ রিফ্লেক্স মেইনলি হচ্ছে টেন্ডন রিফ্লেক্স। অনেকে এটা বলে টেন্ডন রিফ্লেক্স, অর্থাৎ তুমি টেন্ডনে তোমার স্টিমুলেশনটা দিতে হবে। এখন দেখো টেন্ডন জিনিসটা কি বলতো দেখি? মাসেলটা বোনের সাথে যেটা লাগে, মানে ওই স্ট্রাকচারটাকে টেন্ডন। হ্যাঁ, মানে মাসেল গুলা কি থাকে যে বোনসে সবসময় দেখবা, কিন্তু এক একটা তোমরা যে মাসেলের অরিজিন ইনসারশন করছো না, সবসময় দেখবা যে টেন্ডনের সাথে লেগে সেইটা আবার একটা বোনসে গিয়ে অরিজিন নেয় বা ইনসারশন হয়, তাই না? অর্থাৎ বোনসের সাথে টেন্ডনটা লাগানো থাকে এবং মাসেলটা সেই টেন্ডনের সাথে জয়েন্ট থাকে, তাই না? তো এই জন্য ডাইরেক্ট মাসেলে যদি তুমি স্ট্রকিং করো তাহলে দেখা যাবে কি মাসেল পেইন হবে, হ্যাঁ। কিন্তু তুমি যদি একটা কোনো জার্ক দেখতে চাও তাহলে প্রথমত আমাদের কি করতে হবে, সেই মাসেলের যেখানে মাসেলগুলা যেই টেন্ডনের সাথে লেগে আছে সেখানে আস্তে আস্তে স্ট্রকিং করতে হবে। যেমন নি জার্কের ক্ষেত্রে আমরা দেখো কি করছি, স্ট্রকিং অফ দ্য প্যাটেলার টেন্ডন। আমাদের যেখানে প্যাটেলা আছে না, প্যাটেলার ওখানে যে টেন্ডনটা আছে সেটার নাম হচ্ছে প্যাটেলার টেন্ডনও বলতে পারো, নাকি লিগামেন্ট। প্যাটেলার লিগামেন্টে যদি আমরা স্ট্রকিং করি তাহলে দেখো কি হবে, এক্সটেনশন অফ দ্য নি জয়েন্ট হবে, হ্যাঁ। মানে নি, এখানে দেখো নি জার্ক রিফ্লেক্সের নাম কি, নি জার্ক। স্টিমুলাস কি, যে স্ট্রকিং অফ দ্য প্যাটেলার লিগামেন্ট। এখন তুমি রেসপন্সটা কি পাবে, মানে ইফেক্টটা কি দেখতে পারবে, ইফেক্টটা হচ্ছে এক্সটেনশন অফ দ্য নি জয়েন্ট, ঠিক আছে? বুঝতে পারছো? এবার দেখো অ্যাঙ্কেল জার্ক। অ্যাঙ্কেল জার্কের ক্ষেত্রে দেখো আমাদের স্টিমুলেশনটা কি, স্ট্রকিং অফ দ্য টেন্ডো অ্যাকিলিস। এই টেন্ডো অ্যাকিলিসে যদি আমরা আস্তে আস্তে স্ট্রকিং করি, তোমরা হয়তো বা হ্যামার দেখেছো কিনা জানি না, ওই হ্যামার গুলা দিয়ে মেইনলি স্ট্রকিং করা হয়, হ্যাঁ। স্ট্রকিং যদি করো তাহলে আলটিমেটলি কি হবে, প্ল্যান্টার ফ্লেকশন অফ দ্য অ্যাঙ্কেল। তোমরা নিশ্চয়ই অ্যানাটমিতে অনেক ধরনের জয়েন্টের মুভমেন্ট পড়েছো, তাহলে অ্যাঙ্কেল এখানে দেখো প্ল্যান্টার ফ্লেকশন অফ দ্য অ্যাঙ্কেল হবে, ঠিক আছে, অ্যাঙ্কেল জার্কে। তার মানে অ্যাঙ্কেল জার্ক যদি তুমি দেখতে চাও যে একটা মানুষের অ্যাঙ্কেল জার্কটা ঠিক আছে কিনা, তাহলে তাকে কি করতে হবে, প্রথমে আমরা স্ট্রকিং অফ দ্য টেন্ডো অ্যাকিলিস যে টেন্ডনটা আছে সেখানে আমরা স্ট্রকিং করবো আস্তে আস্তে। স্ট্রকিং মানে আস্তে আস্তে আমরা হ্যামার দিয়ে বাড়ি দিব, তাহলে কি আমরা ইফেক্টটা দেখতে পাবো, সাথে সাথেই দেখবা প্লান্টার ফ্লেকশন অফ দ্য অ্যাঙ্কেল, প্লান্টার ফ্লেকশন অফ দ্য অ্যাঙ্কেল হয়ে যাবে, ঠিক আছে? এটা কিন্তু ইনভলেন্টারি একটা রেসপন্স, অর্থাৎ ওই যেই পেশেন্টকে তুমি করছো বা যেই পার্সনটাকে করছো সে কিন্তু ইচ্ছা করে প্লান্টার ফ্লেকশন অফ দ্য অ্যাঙ্কেল করছে না, তুমি ওইখানে স্ট্রকিং করার কারণে আলটিমেটলি সেইটা ইম্পালসটা যাবে হচ্ছে এই যে সেন্টারে যাবে, সেন্টারে যাওয়ার পরে তারপর আবার ইফারেন্ট নার্ভের মাধ্যমে আবার
এই ইম্পালসটা নিয়ে আসবে এবং আলটিমেটলি প্লান্টার ফ্লেকশন অফ দ্য অ্যাঙ্কেল হবে। তারপর দেখো সেম এইভাবে ট্রাইসেপ জার্ক, বাইসেপ জার্ক। ট্রাইসেপ জার্কের ক্ষেত্রে দেখো স্ট্রকিং অফ দ্য ট্রাইসেপ টেন্ডন, আলটিমেটলি ইফেক্ট কি পাবে? এক্সটেনশন অফ দ্য এলবো, এক্সটেনশন অফ দ্য এলবো বা এলবো জয়েন্ট, ঠিক আছে। তারপর বাইসেপ জার্কের ক্ষেত্রে দেখো স্ট্রকিং অফ দ্য বাইসেপস টেন্ডন, আলটিমেটলি কি হবে? ফ্লেকশন অফ দ্য এলবো জয়েন্ট হবে। তার মানে কি বাইসেপ জয়েন্টের বাইসেপ জার্ক দেখতে চাইলে আমরা বাইসেপস যে টেন্ডন আছে সেখানে যদি আমরা স্ট্রকিং করি তাহলে কিন্তু এলবোটা কি ফ্লেকশন হবে, এলবো জয়েন্ট আমাদের ফ্লেকশন হবে। এটা হচ্ছে বাইসেপস জার্কের একটা রেসপন্স বা ইফেক্ট। তাহলে ডিপ রিফ্লেক্স শেষ। এখন এখানে দেখো আমি প্রথমে যেটা বলেছিলাম যে সুপারফিশিয়াল রিফ্লেক্সের এখানে আমি যেটা বলছিলাম যে প্ল্যান্টার রিফ্লেক্সে দেখো আলটিমেটলি আমাদের কি কি হবে, আগে ছবিটা দেখাই তাই না? এই যে দেখো এখানে দেখো একটা, এখানে মনে হয় সরু একটা চাবি, ধরো চাবি বা একটা কোনো কিছু সরু একটা কিছু দিয়ে এই যে একটা পায়ের মধ্যে কি করতেছে, এই যে ল্যাটারাল সারফেস থেকে স্ট্রকিং করে এভাবে নিয়ে এসে আলটিমেটলি মিডিয়ালি যাবে। মানে এই চাবিটা এভাবে করে নিয়ে এসে মানে তার স্কিনে জোরে করে পিয়ার্স করে নিয়ে এসে এভাবে মিডিয়ালি যাবে। মিডিয়ালি গেলে আলটিমেটলি কি হবে? এই যে দেখো এখন এখানে দেখো যে প্লান্টার রিফ্লেক্স দেখো elicited by striking the skin on the lateral edge of the sole of the foot, then continuing medially to the base of the great toe. এবং রেজাল্ট কি হবে? প্লান্টার ফ্লেকশন অফ দ্য গ্রেট টো অ্যান্ড অ্যাডাকশন অফ দ্য আদার টোস ইজ নর্মাল প্লান্টার রেসপন্স, ঠিক আছে। তার মানে কি, আমি যদি একটা কোনো সরু চাবি দিয়ে তাকে স্ট্রাইকিং করে এই ল্যাটারাল সারফেস দিয়ে যাই এবং দেন আস্তে আস্তে মিডিয়ালি যাই, কোথায় কোন দিকে যাব? গ্রেট টোর দিকে। গ্রেট টোর দিকে যদি যাই তাহলে দেখবা যে এই গ্রেট টোটার একটা ফ্লেকশন হবে এবং অ্যাডাকশন অফ দ্য আদার্স টো, মানে এই যে গ্রেট টো এটার হচ্ছে প্লান্টার ফ্লেকশন হবে এবং আদার যে চারটা টো এগুলার হচ্ছে অ্যাডাকশন হবে। এখন অ্যাডাকশন বলো তো, অ্যাডাকশন জিনিসটা কি? অ্যাডাকশন হচ্ছে দুইটা আঙুল কাছাকাছি আসে। হ্যাঁ, তার মানে কি এখানে আমাদের নরমালি প্লান্টার রেসপন্স কি পাওয়া যাবে বলো? প্লান্টার রেসপন্স কি পাওয়া যাবে বলো, একজন বলো। Adduction or plantar flexion? বলো, বুঝি নাই, ভালো করে বলো। Adduction or plantar flexion? বোঝা যাচ্ছে না। অ্যাডাকশন আর প্লান্টার ফ্লেক্সন। মানে adduction অ্যাবডাকশন না, অ্যাডাকশন। আবার বলি শুনো, আমি যদি চাবি দিয়ে এখান দিয়ে তাকে স্ট্রাইক করি, হ্যাঁ, এই যে ল্যাটারাল সারফেস দিয়ে করে 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 আমি এভাবে করে মিডিয়ালি গেলাম, তাহলে দেখা যাবে তার গ্রেট টোটা প্লান্টার ফ্লেকশন অফ দ্য গ্রেট টো হচ্ছে, হ্যাঁ, এবং অ্যাডাকশন অফ দ্য আদার্স টো। বুঝতে পারছো কি? এটা হচ্ছে নর্মাল রেসপন্স। কিন্তু দেখো এটা হচ্ছে বি ছবি, কিন্তু এ ছবিতে দেখো কি হচ্ছে, এ ছবিতে কি অ্যাডাকশন দেখাচ্ছে? অ্যাডাকশন দেখাচ্ছে না, কিন্তু এখানে কিন্তু দেখা যাচ্ছে কি, যখন এই যে আমার প্লান্টার রেসপন্সটা দেখতে চাচ্ছি, এখানে আমি চাবি দিয়ে স্ট্রাইকিং করছি, তাহলে দেখা যাচ্ছে কি হচ্ছে, ডরসিফ্লেকশন অফ দ্য গ্রেট টো এবং অ্যাবডাকশন অথবা ফ্ল্যানিং আউট অফ দ্য আদার টোস হচ্ছে। মানে কি, এই যে এই গ্রেট টোটা আমার ডরসিফ্লেক্স হয়ে যাচ্ছে এবং আদার্স টো গুলা চারিদিকে ছড়ায় পড়ছে, তাই না? দেখছো? তাহলে বি ছবিটা কিন্তু আমাদের নর্মাল প্ল্যান্টার রেসপন্স, বাট এ ছবিটা যেটা সেটা কিন্তু নর্মাল প্ল্যান্টার রেসপন্স না। এবং এটাকে যদি এরকম আমরা সাইন দেখতে পাই তাহলে সেটাকে আমরা কি বলছি? ব্যাবিনস্কি সাইন অথবা ব্যাবিনস্কি রিফ্লেক্স। প্ল্যান্টার রিফ্লেক্সের ক্ষেত্রে কি হবে? নর্মাল প্ল্যান্টার রিফ্লেক্সের ক্ষেত্রে ডরসিফ্লেকশন অফ দ্য গ্রেট টো অ্যান্ড অ্যাডাকশন অফ দ্য আদার টোস।
বাট বেবিনিস্কি সাইন বা যেটা আমরা অ্যাবনর্মাল প্ল্যান্টার রেসপন্স বলি, সে তার ক্ষেত্রে কি হবে, ডরসিফ্লেকশন অফ দ্য গ্রেট্টো হবে। আর নর্মালের ক্ষেত্রে কি হয়েছিল, প্ল্যান্টার ফ্লেকশন অফ দ্য গ্রেট্টো। আর এখানে হচ্ছে ডরসিফ্লেকশন অফ দ্য গ্রেট্টো অ্যান্ড ফ্ল্যানিং আউট অফ দ্য আদার টোস। এখন দেখো, positive Babinski sign happens if the primary motor cortex or corticospinal tract is damaged. হ্যাঁ, যদি কারো প্রাইমারি মোটর কর্টেক্স অথবা কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট ড্যামেজ থাকে, তাহলে আমরা সেই পেশেন্টের বেবিনিস্কি সাইনটা পজিটিভ পাবো। মানে আমরা যদি তার প্লান্টার রেসপন্স দেখতে চাই, তাহলে দেখা যাবে কি তার ডরসিফ্লেকশন অফ দ্য গ্রেট্টো হচ্ছে এবং ফ্ল্যানিং আউট অফ দ্য আদার টোস হচ্ছে। এখন দেখো, বাট normal in child up to 1 year old because their nervous system is not completely myelinated. এখন দেখো, যদি আমরা 1 বছর পর্যন্ত একটা বাচ্চার প্লান্টার রেসপন্স দেখার ক্ষেত্রে যদি আমরা দেখি যে তার ডরসিফ্লেকশন অফ দ্য গ্রেট্টো হচ্ছে এবং ফ্ল্যানিং আউট অফ দ্য আদার টোস, এটা অ্যাবনর্মাল না, এটা নর্মাল। কারণ কি, কারণ এই মানে 1 বছর পর্যন্ত যে আমাদের নার্ভাস সিস্টেমের যে মাইলিনেশন, সে মাইলিনেশনটা পুরোপুরি কমপ্লিট হয় না, যার কারণে দেখা যাচ্ছে কি যে 1 বছর পর্যন্ত বাচ্চাদের ক্ষেত্রে যদি পজিটিভ বেবিনিস্কি সাইনও পাওয়া যায়, বাট এটা হচ্ছে অ্যাবনর্মাল না, এটা নর্মাল। এখন দেখো, ডিপ রিফ্লেক্সের কথা আমরা বলেছিলাম, সেটা হচ্ছে কি দিজ আর স্ট্রেচ রিফ্লেক্সেস হুইচ আর প্রডিউসড বাই ট্যাপিং ওভার দ্য টেন্ডন। আমি তোমাদেরকে এর আগেই বলেছি যে ডিপ রিফ্লেক্সকে অনেকে টেন্ডন রিফ্লেক্সও বলা হয়, কারণ কিনা এই টেন্ডনের উপর ট্যাপিং করার মাধ্যমে আলটিমেটলি এই রিফ্লেক্সের রেসপন্সটা আমরা দেখতে পারি। এবং উদাহরণ কি কি আছে, নি জার্ক, অ্যাঙ্কেল জার্ক, বাইসেপস জার্ক। ঠিক আছে, এখন আমি জাস্ট তোমাদের প্রপার্টিস পড়ায় দিয়ে এখানে শেষ করে দিব। প্রপার্টিস পড়ায় দিই, এবং আমি এই ক্লাসে যা যা পড়াইলাম নেক্সট ক্লাসে আমি ধরবো। এখন দেখো, প্রপার্টিস অফ দ্য রিফ্লেক্স। তোমরা এর আগে সিনাপসের প্রপার্টি পড়েছো, রিফ্লেক্স রিসেপ্টরের প্রপার্টি পড়েছো। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি রিফ্লেক্সের প্রপার্টিস। প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে ইরেডিয়েশন। আচ্ছা, আরেকটা কথা বলে নিই যে এই বিভিন্ন প্রপার্টিস থাকার কারণে তোমাদের দেখা যাবে যে রিটেনে যখন আসবে তখন একটার সাথে যাতে একটা না মিলায় ফেলো, এই জন্য এই আসলে প্রপার্টিস গুলা বারবার খালি লিখবা খাতায় হেডলাইন গুলো এবং বেশি বেশি করে মুখস্থ করবা। তাহলে দেখবা হচ্ছে কি যে মানে একটার সাথে আর একটা গুলায় যাবে না এবং বলার সময় তোমাদের সমস্যা হবে না। হ্যাঁ, তাহলে দেখো এখন প্রপার্টিস অফ দ্য রিফ্লেক্স ইরেডিয়েশন। এখানে কি স্ট্রং স্টিমুলাস spread impulses to other due to large number of collaterals. এখন এখানে দেখো রিফ্লেক্সের প্রপার্টি কি বলছে যে ইরেডিয়েশন মানে আলটিমেটলি চারিদিকে ছড়ায় পড়া। তাহলে একটা যখন খুব স্ট্রং স্টিমুলাস আসবে, তখন এই স্টিমুলাসের ইম্পালসটা কিন্তু spreads impulses to the other due to large number of collaterals, অর্থাৎ কিছু কোল্যাটারাল সাইড দিয়েও আমাদের কি হচ্ছে ইম্পালসটা কিন্তু যায়। এর পরের ক্লাসে আমি তোমাদেরকে ছবি দেখাবো তখন রিফ্লেক্সের কিভাবে নি জার্ক হচ্ছে, কিভাবে উইথড্রয়াল রিফ্লেক্স হচ্ছে, এগুলো আমি দেখাবো। তখন আরো কোল্যাটারালটা ভালো করে বুঝতে পারবা। এখন জাস্ট একটু মুখস্থ করে রাখো যে ইরেডিয়েশন বলতে কি বলছে, স্ট্রং স্টিমুলাস স্প্রেড ইম্পালসেস টু আদার ডিউ টু লার্জ নাম্বার অফ কোল্যাটারাল মানে একটা জিনিস বুঝতে পারছো যে মানে একটা ধরো যে কোল্যাটারাল সার্কুলেশন তোমরা নিশ্চয়ই পড়েছো, হার্টের কোল্যাটারাল সার্কুলেশন সেম এরকম যে নার্ভাস সিস্টেমের কি থাকে, মানে একটা জায়গায় স্টিমুলাস করার পাশাপাশি ল্যাটারাল সাইডেও কিছু নিউরনকে স্টিমুলেশন দেয়। তখন কি হচ্ছে এই স্টিমুলাসটা চারিদিকে ছড়ায় পড়ে, এটাকে বলছে ইরেডিয়েশন। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে ছবি দেখাবো। এখন দেখো ডিলে
অথবা তোমার ধরো মনে করো যে অ্যাবডোমিনাল রিফ্লেক্সটা দেখতে চাচ্ছ, তাহলে কি করতে হবে, এই যে একটা স্টিমুলাস দিবা, এই স্টিমুলাসটা দেওয়ার পর একটা রেসপন্স পাবা, তাই না? আমরা যদি অ্যাবডোমেনে যদি আমরা স্ক্র্যাচিং করি তাহলে কি দেখতে পাবো, অ্যাবডোমিনাল মাসেলের কন্ট্রাকশন দেখতে পাবো। এই যে এই স্টিমুলাস দেওয়ার পর এবং রেসপন্সটা পাওয়ার মধ্যবর্তী যে সময়, সেটাকে বলছে কি ডিলে। এখন দেখো সামেশন মানে কি, টেনশন প্রডিউসড বাই simultaneous two afferent stimulation is equal to the sum of the tension produced by each stimulated separately. আবার দেখো, টেনশন প্রডিউসড বাই simultaneous two afferent stimulation, সিমালটেনিয়াস মানে একই সময়ে যদি তুমি দুইটা অ্যাফারেন্ট নার্ভকে স্টিমুলেশন করো, তাহলে যে একটা টেনশন প্রডিউস হবে, সেটা হচ্ছে ইজ ইকুয়াল টু দ্য সাম অফ দ্য টেনশন প্রডিউসড বাই ইচ স্টিমুলেটেড সেপারেটলি। হ্যাঁ, তাহলে মনে করো দুইটা নিউরনকে আমি স্টিমুলেশন দিয়ে এটাকে আমি স্টিমুলেটেড করতে চাচ্ছি, তাহলে এই দুইটা একসাথে স্টিমুলেশন দিলে একই সময় যে পরিমাণ টেনশন তৈরি হবে, যদি আমি এই নার্ভ দুইটাকে আলাদাভাবে স্টিমুলেশন করতাম এবং আলাদাভাবে স্টিমুলেটেড হইতো, তাহলে এই দুইটা স্টিমুলেশনের ফলে যে টেনশন তৈরি হতো সেই দুইটার যোগফল আর তার একই সাথে স্টিমুলেশন করার ফলে যে টেনশন তৈরি হতো সেই দুইটা সমান। এখন দেখো সামেশনের ক্ষেত্রে দুইটা আছে, একটা হচ্ছে কি টেম্পোরাল সামেশন, একটা আছে স্প্যাশিয়াল সামেশন। হ্যাঁ, টেম্পোরাল এন্ড স্প্যাশিয়াল। টেম্পোরাল সামেশন মানে কি, সাব থ্রেশল স্টিমুলাস অন সেম স্পট ওয়ান আফটার অ্যানাদার। আর স্প্যাশিয়াল হচ্ছে কি, সাব থ্রেশল স্টিমুলাস অ্যাপ্লাইজ সিমালটেনিয়াসলি এট ডিফারেন্ট পয়েন্ট। হ্যাঁ, টেম্পোরাল সামেশন মানে হচ্ছে কি, আমি একটা স্টিমুলাস দিব এবং সেটা সাব থ্রেশল লেভেলের। হ্যাঁ, সাব থ্রেশোল্ড মানে থ্রেশোল্ডের নিচে। থ্রেশোল্ডে আসলে কি হয়, একটা সুন্দর রিসেপ্টর পটেনশিয়াল বা একটা অ্যাকশন পটেনশিয়াল বা যে কোনো একটা কিছু অ্যাকশন তৈরি হয়, তাই না? কিন্তু থ্রেশোল্ডের নিচে থাকলে সেটাকে কি বলা হয়, স্টিমুলাসটা যদি থ্রেশোল্ডের নিচে থাকে সেটাকে বলতেছে সাব থ্রেশোল্ড। তাহলে সাব থ্রেশোল্ড স্টিমুলেশন যদি আমরা দেই এবং সেটা যদি একই পয়েন্টে বারবার যদি একটা স্টিমুলেশন দেই, বাট সেটা সাব থ্রেশোল্ড, সেটাকে বলছে টেম্পোরাল সামেশন। বাট স্প্যাশিয়াল সামেশন হচ্ছে সাব থ্রেশোল্ড স্টিমুলাস অ্যাপ্লাইজ সিমালটেনিয়াসলি এট ডিফারেন্ট পয়েন্ট। হ্যাঁ, মানে এটা কি হচ্ছে যে একটা সাব থ্রেশোল্ড স্টিমুলেশন দিব, বাট এটা হচ্ছে একই পয়েন্টে না, দুইটা আলাদা জায়গায়। কিন্তু টেম্পোরাল সামেশনের ক্ষেত্রে কি ছিল, একটা নির্দিষ্ট পয়েন্টে ছিল। কিন্তু স্প্যাশিয়াল সামেশনের ক্ষেত্রে এটা সাব থ্রেশোল্ড স্টিমুলাস দিব বাট ডিফারেন্ট পয়েন্টস। এখন দেখো অক্লুশন। অক্লুশন বলতে কি বোঝাচ্ছে, টেনশন প্রডিউস বাই সিমালটেনিয়াস টু অ্যাফারেন্ট স্টিমুলেশন ইজ লেস দেন সাম অফ দ্য টেনশন প্রডিউসড বাই ইচ স্টিমুলেটেড সেপারেটলি। আবার দেখো বলছে যে টেনশন প্রডিউসড by simultaneous two afferent stimulation is less than sum of the tension produced by each stimulated separately. ঠিক আছে, মানে দুইটা আমি নিউরনকে যদি এট এ টাইম মানে সিমালটেনিয়াসলি যদি স্টিমুলেশন দেই, তাহলে যে একটা টেনশন তৈরি হবে সেটা হচ্ছে দুইটা যদি আলাদা আমি স্টিমুলেশন দেই, তাহলে যে টেনশনটা তৈরি হবে তার থেকে কম। এখন অক্লুশনটা ভালো করে বুঝো, দেখো ভালো করে ছবিটা বুঝো, বুঝলে তোমরা এটা মুখস্থ করতে পারবা। এখন দেখো এই যে এর এখানে দেখো, এখানে একটা নিউরন আছে। হ্যাঁ, এখানে একটা নিউরন, আর বি কিন্তু এটা এখন দেখো এ নিউরনে কয়টা আছে, এই নিউরনে কয়টা মানে সেন্টার পয়েন্ট আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা। ঠিক আছে, এখানে এ যদি মোটর নিউরনটা স্টিমুলেশন করি তাহলে দেখা যাচ্ছে মানে এখানে মোটর নিউরন না, এখানে বলতেছে যে এই এরিয়াটা, এখানে এরিয়া বুঝাচ্ছে। হ্যাঁ, এই এরিয়াটাকে যদি আমি স্টিমুলেশন করি তাহলে আলটিমেটলি দেখো 1 2 3 4 5 6 7 8 9 9টা নিউরন আছে। হ্যাঁ,
9টা নিউরন স্টিমুলেটেড হয়। আবার সেভাবেই বি এরিয়াটাকে যদি আমি স্টিমুলেশন করি তাহলে এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9 9টা নিউরন স্টিমুলেটেড হচ্ছে, ঠিক আছে। যদি সেপারেটলি আমি স্টিমুলেশন দিই, হ্যাঁ, এখানে এই দেখো এ এন্ড বি এক্সাইট 9 মোটর নিউরন বাই সেপারেট স্টিমুলেশন। তার মানে এ কে যদি আমি আলাদা স্টিমুলেশন দিই তাহলে 9টা নিউরন স্টিমুলেটেড হচ্ছে। আবার ঠিক তেভাবে যদি বি এরিয়াটাকে যদি আমি স্টিমুলেটেড করি তাহলে 9টা মোটর নিউরন স্টিমুলেটেড হচ্ছে সেপারেটলি, মানে আলাদাভাবে। বাট যদি আমি এ এবং বি এরিয়া দুইটা একসাথে এ এন্ড বি টুগেদার সিমালটেনিয়াসলি স্টিমুলেটেড এক্সাইট 12 নিউরন। কিভাবে 12 নিউরন? এই এ আর বিটাকে যদি আমি একসাথে স্টিমুলেশন দেই তাহলে দেখা যাচ্ছে, দেখো এদের দুইজনের কমন হচ্ছে কি 1 2 3 4 5 6, এই 6টা প্লাস এখানে 3টা আর এখানে 3টা, তাহলে কি টোটাল 12টা নিউরন স্টিমুলেটেড হচ্ছে। হ্যাঁ, তাহলে দেখো এখন আবার করো। 12টা হবে, ইটস লাইক 9টা প্লাস 9টা 18 হওয়ার কথা ছিল, বাট 18টা হয় না, বাট 12টা হয়েছে। হ্যাঁ, এটা কেন দেখো, কারণ তোমরা দেখো এখানে এ আর বি, তোমরা নিশ্চয়ই কিছু অঙ্ক করছো না, সেটের অঙ্ক। এতে হচ্ছে এ বি সি ডি এরকম থাকে, বি তে আবার এ বি সি ডি এরকম কিছু ডি ই এফ থাকে। তখন দুইটার মধ্যে কমন, বুঝতে পারছো? দেখো দুইটা এরিয়ার মধ্যে এই 6টা কিন্তু কমন, এই 6টা কমন। তাহলে দেখো 6, এখানে 6, মানে বি এরিয়া থেকেও এই 6টা কমন, এ এরিয়া থেকেও এই 6টা কমন, তাহলে 6টা হইলো। কিন্তু এর এরিয়ার তাহলে এক্সট্রা কয়টা থাকে? 3টা, আর এখানে 3টা, তাহলে 6 7 8 9 10 11 12, বুঝতে পারছো? তাহলে দেখো টেনশন প্রডিউস বাই সিমালটেনিয়াস টু অ্যাফারেন্ট স্টিমুলেশন is less than sum of the tension produced by each stimulated separately. মানে দুইটা আলাদা যদি আমি স্টিমুলেশন করি তাহলে যে আমার একটা টেনশন তৈরি হবে সেটা হচ্ছে দুইটা যদি একসাথে আমি স্টিমুলেটেড করি তার থেকে কম। এটাকে বলছে অক্লুশন। এটা একসাথে আমি পড়ায় ফেলি একসাথে। দেখো অক্লুশন আর সাবলিমিনাল ফ্রিঞ্জ এই দুইটার মধ্যে কিন্তু একটু মিল আছে। দেখো টেনশন সাবলিমিনাল ফ্রিঞ্জ মানে কি? টেনশন ডেভেলপ বাই এ এন্ড বি ইজ গ্রেটার দেন সাম অফ দ্য টু রেসপন্স স্টিমুলেটেড সেপারেটলি। ওইটা ছিল কি, যে অক্লুশন ছিল যদি দুইটা নিউরনকে দুইটা এরিয়াকে আমরা যদি একসাথে স্টিমুলেশন দেই তাহলে যে আমার টেনশন তৈরি হবে সেটা দুইটাকে আলাদাভাবে যদি দেই তার থেকে দুইটা একসাথে সিমালটেনিয়াস স্টিমুলেশন করলে আমার বেশি নিউরন স্টিমুলেটেড হচ্ছে, তাই না? দুইটা একসাথে আমি যদি স্টিমুলেশন দেই তাহলে আমার 12টা নিউরন স্টিমুলেটেড হচ্ছে, আর আলাদাভাবে যদি করি তাহলে দেখা যাচ্ছে দুইটা আলাদাভাবে 9টা নিউরন স্টিমুলেশন করে, তাই না? কিন্তু এখানে দেখো এখানে কি বলছে যে the tension developed by A and B is greater than sum of the two responses stimulated separately. এখানে আবার বলছে যদি দুইটাকে আমি আলাদাভাবে স্টিমুলেশন দেই তাহলে যে টেনশনটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে যদি আমরা দুইটা একসাথে স্টিমুলেশন দিই তার থেকে আবার গ্রেটার, তাই না? এখানে দেখো A and B excite 3 motor neuron produces subliminal on 6 motor neuron. এ এন্ড বি, এই যে এ এরিয়া যদি আমি স্টিমুলেশন দেই তাহলে 3টা মোটর নিউরনকে সে এক্সাইট করে। সেম বি এরিয়াকে যদি আমি স্টিমুলেশন দিই তাহলে 3টা মোটর নিউরনকে সে স্টিমুলেট করে। বাট দেখো এখানে স্টিমুলেশন অফ এ এন্ড বি কজেস stimulation of 12 motor neurons as 2 subliminal fringes effectively sum. এখানে দেখো এখানে কি বলছি, টেনশন ডেভেলপড বাই এ এন্ড বি ইজ গ্রেটার দেন সাম অফ দ্য টু রেসপন্স স্টিমুলেটেড সেপারেটলি। অর্থাৎ এ এবং বি এই দুইটাকে যদি আমরা সেপারেটলি স্টিমুলেশন দিই তাহলে দেখো এ কে যদি আমি আলাদা স্টিমুলেশন দিই তাহলে 3টা নিউরন কে সে স্টিমুলেটেড করছে, বি কে সেম যদি আলাদা স্টিমুলেশন দিই 3টা মোটর নিউরন স্টিমুলেশন করতেছে, তাই না?
কিন্তু স্টিমুলেশন অফ দ্য এ অ্যান্ড বি কজেস স্টিমুলেশন অফ দ্য 12 মোটর নিউরন। কিন্তু এ আর বি কে যদি আমি একসাথে স্টিমুলেশন দেই তাহলে কিন্তু আরো বেশি নিউরনকে সে স্টিমুলেটেড করছে। কয়টাকে? এ আর বি কে যদি আমি একসাথে দিই তাহলে 12টাকে করবে, হ্যাঁ 12টাকে। এর আগে কি ছিল? এ আর বি কে যদি তুমি আলাদা আলাদা ভাবে করো তাহলে হচ্ছে এ আলাদা 9টা করতেছিল, বি আলাদা 9টা। কিন্তু যখন একসাথে আমি স্টিমুলেশন করলাম তখন কিন্তু টোটাল কয়টা নিউরন স্টিমুলেশন হয়ে গেল? 12টা। আর এখানে দেখো যখন আমি এ এরিয়াটাকে আলাদা স্টিমুলেশন করতেছি তখন 3টা, আর বিটাকে যখন আলাদা করছি আমার তৈরি হচ্ছে 3টা নিউরন স্টিমুলেটেড হচ্ছে। কিন্তু এ এবং বি যখন একসাথে আমাদের স্টিমুলেটেড করা হলো তখন কিন্তু 12টা নিউরন স্টিমুলেটেড হলো। এটা কিভাবে? কারণ দেখো এই এরিয়াটাকে যখন আমি বারবার স্টিমুলেশন করছি, হ্যাঁ স্টিমুলাস দিচ্ছি, তখন দেখো এবং বি এরিয়া দুইটাকে যখন একসাথে আমি স্টিমুলেশন দিচ্ছি তখন দেখো এই দুইটা মেলে এই যে এরটুকু এরিয়া দেখো ডটেড দিয়ে দেখো একটা এরিয়া দেখানো হচ্ছে না, এদিকে একটা এরিয়া দেখানো হচ্ছে, এইটাও ডটেড দিয়ে একটা এরিয়া দেখানো হচ্ছে। হ্যাঁ মানে যখন তুমি দুইটাকে একসাথে স্টিমুলেশন দিচ্ছ তখন মাঝখানের এই 6টা নিউরনও আবার স্টিমুলেটেড হয়ে একটা কি করছে? একটা রিসেপ্টর বা একটা রিফ্লেক্স পটেনশিয়াল তৈরি করতেছে, তাই ঠিক আছে? মানে একটা অ্যাকশন পটেনশিয়াল তৈরি করছে। এখন এখানে আবার দেখো পড়ো সাবলিমিনাল ফ্রিঞ্জ মানে কি? টেনশন ডেভেলপড বাই এ এন্ড বি ইজ গ্রেটার দেন সাম অফ দ্য টু রেসপন্স স্টিমুলেটেড সেপারেটলি। অর্থাৎ এ কে যদি আমি আলাদা স্টিমুলেশন দিতাম সামনে এই যে 6টা নিউরন, এর সামনে এই 6টা নিউরন, বি সামনে এই 6টা নিউরন, দুইজন মিলে এই 6টা নিউরনকেও স্টিমুলেটেড করে তাহলে টোটাল কয়টা? 12টা নিউরনকে স্টিমুলেশন করছে এবং আলটিমেটলি একটা ইম্পালস জেনারেটেড হচ্ছে। এখানে দেখো এখানে সাবলিমিনাল ফ্রিঞ্জ বলতে কি বোঝাচ্ছে? এ এন্ড বি এক্সেপ্ট 3 মোটর নিউরন প্রডিউস সাবলিমিনাল অন 6 মোটর নিউরন। মানে দেখো এ কে স্টিমুলেশন করলো 3টা নিউরন স্টিমুলেটেড হচ্ছে, এখানেও 3টা, কিন্তু এই 3টা 6টা মিলে যে একটা স্টিমুলাস তৈরি হচ্ছে সেটা হচ্ছে সাবলিমিনাল। সাবলিমিনাল মানে সাব থ্রেশহোল্ড একই বলতে পারো, ঠিক আছে? মানে 3টা নিউরন অ্যাফারেন্ট নিউরন স্টিমুলেটেড হচ্ছে ঠিকই, কিন্তু তাদের স্টিমুলাসটা একদম থ্রেশহোল্ড লেভেলে যাচ্ছে না। থ্রেশহোল্ড লেভেলে যদি না যায় তাহলে আমরা কি জানি? একটা অ্যাকশন পটেনশিয়াল জেনারেটেড হয় না, প্রোপাগেটেড হয় না। তাহলে এখানে দেখো স্টিমুলেশন অফ এ এন্ড বি কজেস স্টিমুলেশন। এখানে বলছে যে যেহেতু দুইটা সাবলিমিনাল মানে এটাকেও আমি একটা স্টিমুলেশন দিলাম, এ এরিয়াটাকে 3টা অ্যাফারেন্ট নিউরন স্টিমুলেশন হচ্ছে, বাট এটা সাব থ্রেশহোল্ড বা সাব লিমিনালের একটা নিচে রয়েছে, তাই না? থ্রেশহোল্ড লেভেলের নিচে স্টিমুলেটেড হচ্ছে। সেম তেমনি বিটাকে যখন আমি স্টিমুলেশন দিচ্ছি তখন স্টিমুলাসটা কিসের নিচে থাকছে? থ্রেশহোল্ড লেভেলের অনেক নিচে থাকছে। কিন্তু যখন আমি এ আর বি কে একই সাথে স্টিমুলেশন দিচ্ছি তখন এই দুইটা সাবলিমিনাল বা সাব থ্রেশহোল্ড স্টিমুলাস একসাথে মিলে একটা থ্রেশহোল্ড লেভেলের স্টিমুলাস তৈরি করে এবং আলটিমেটলি 12টা অ্যাফারেন্ট নিউরন স্টিমুলেটেড হয় এবং অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হবে।